হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। 2019 সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে প্রথমেই দেখে নিই যে 2019 সালে কী কী এমসিকিউ টাইপ কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেন দেখো যে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? তাহলে ঠান্ডা যুদ্ধকে অর্থাৎ কোল্ড ওয়ারকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, উত্তর হবে বার্নেট। এর মনে রাখবে উত্তরটি হবে বার্নেট। দ্বিতীয় কোশ্চেনটি দেখো যে ন্যাটো গঠিত হয় কত সালে? তাহলে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই যে একটি সামরিক জোট, এটি গঠিত হয় হচ্ছে 1949 সালের 4ই এপ্রিল। ঠিক আছে, তাহলে 1949 সালের 4ই এপ্রিল এই ন্যাটো গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? তাহলে ঠান্ডা যে লড়াই অর্থাৎ কোল্ড ওয়ারের অবসান হয় হচ্ছে 1991 সালে। তারপরে কোশ্চেন দেখো যে 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তাহলে 1-2-3 এই চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। তারপরে কোশ্চেন দেখো 1991 সালে ভারতে ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। তাহলে কার প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে? তার উত্তর হচ্ছে নরসিমহা রাও। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে? তাহলে ভারত চীন সীমানা বিরোধ হয় হচ্ছে 1962 সালে। তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠিত হয় সেটা হচ্ছে 1945 সালে। উত্তরটা মনে রাখবে 1945 সালে। আর ডেটটাও বলে দিচ্ছি যে 24শে অক্টোবর। তার জন্য এই 24শে অক্টোবর, এই 1945 সালের 24শে অক্টোবর এই যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, তাই সেই 24শে অক্টোবরকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বলেও আমরা পালন করি। তারপরে কোশ্চেন দেখো শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? তাহলে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় হচ্ছে 1950 সালে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত বছর? তাহলে আন্তর্জাতিক আদালতের অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর করে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 9 বছর। তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? তাহলে নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইংরেজিতে বললে সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের টোটাল 15 জন সদস্য নিয়ে এই নিরাপত্তা পরিষদ গঠিত, আর তার মধ্যে অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে 2 বছর করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তাহলে ভারতের যে প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? তাহলে রাজ্যসভা কি? যে ভারতের যে আইনসভা আছে অর্থাৎ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ, সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটি লোকসভা একটি রাজ্যসভা। এই রাজ্যসভায় হচ্ছে সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি, মনে রাখবে। ভারতের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন, কিন্তু লোকসভায় কিন্তু স্পিকার বা অধ্যক্ষ সভাপতিত্ব করেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তাহলে পার্লামেন্টের যৌথ অধিবেশন অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষ যখন একসঙ্গে বসে একটা অধিবেশন করবে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এই পার্লামেন্টের দুটি কক্ষ, এই দুটি কক্ষ একসঙ্গে বসে যখন যৌথ অধিবেশন করবে, তখন সেই অধিবেশনে সভাপতিত্ব করবেন হচ্ছে স্পিকার। উত্তরটা মনে রাখবে স্পিকার, আর বাংলাতে বলা হয় যাকে অধ্যক্ষ। তারপরে কোশ্চেন দেখো অর্থ বিল প্রথম উপস্থিত হয় কোথায়? অর্থ বিল প্রথম উপস্থিত হয় হচ্ছে লোকসভায়, মনে রাখবে। পার্লামেন্টের রাজ্যসভায় কিন্তু প্রথমেই অর্থ বিল উপস্থিত হয় না, লোকসভাতেই প্রথম অর্থ বিল উপস্থিত হয়। তারপরে কোশ্চেন দেখো ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? তাহলে ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, এটা বলেছেন হচ্ছে A.K. আয়ার। উত্তর হবে A.K. আয়ার। তারপরে কোশ্চেন দেখো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, তাহলে হাইকোর্টের যে বিচারপতি থাকে তাদের অবসর গ্রহণের বয়স হচ্ছে মনে রাখবে 62 বছর, কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কিন্তু 65 বছর। এই ডিফারেন্সটা মনে রাখবে, হাইকোর্টের বিচারপতিদের 62 বছর অবসর গ্রহণের বয়স, আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 বছর অবসর গ্রহণের বয়স। তারপরে কোশ্চেন দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে? তাহলে ক্রেতা সুরক্ষা আইন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এটা কত সালে তৈরি হয়? উত্তর হবে 1986 সালে, মনে রাখবে 1986 সালে এই ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়। তারপরে কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, নাকি পরামর্শদান এলাকা, নাকি মূল আপিল ও পরামর্শদান এলাকা? সবগুলি আছে। তাহলে উত্তর হচ্ছে এখানে মূল আপিল ও পরামর্শদান এলাকা, এই সবগুলি আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো
পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? তাহলে এখানে উত্তর হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। তারপরে কোশ্চেন দেখো, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? তাহলে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর হচ্ছে 226 নং ধারা। ঠিক আছে, ভারতের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য এই লেখ জারি করতে পারে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। ঠিক আছে, হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী এই লেখ জারি করে। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে 1978 সালে। মনে রাখবে 1978 সালে। তারপরে কোশ্চেন দেখো, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতি কি? যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর থাকে, সেই 3টি স্তরের মধ্যে দ্বিতীয় স্তর হচ্ছে এই পঞ্চায়েত সমিতি। আর এই পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন হচ্ছে, উত্তর হবে সভাপতি। ঠিক আছে, সভাপতি উত্তর হবে। তারপরে কোশ্চেন দেখো, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো, তাহলে কলকাতা কর্পোরেশন, এখানে কর্পোরেশন কি? কর্পোরেশন হচ্ছে বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে কর্পোরেশন ব্যবস্থা। যেমন গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, আর বড় বড় শহর, সেই বড় বড় শহরের জন্য এই কর্পোরেশন ব্যবস্থা। তাহলে এই কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে, মনে রাখবে 144। 144টি ওয়ার্ড আছে এই কলকাতা কর্পোরেশনে। এখন ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে নির্বাচনী কেন্দ্র, যে কলকাতা কর্পোরেশনে কতগুলি নির্বাচনী কেন্দ্র আছে। তাহলে কলকাতা কর্পোরেশনে 144টি নির্বাচনী কেন্দ্র আছে, অর্থাৎ ওয়ার্ড আছে। তারপরে কোশ্চেন দেখো, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? তাহলে একটু আগেই বললাম আগের কোশ্চেনেই যে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা পঞ্চায়েত ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়, ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা পৌরসভার দ্বারা পরিচালিত হয়। আর যদি প্রশ্ন আসে যে বড় বড় শহরের স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা, তাহলে উত্তর হবে কর্পোরেশন। ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা। তাহলে এই ছিল এমসিকিউ টাইপ কোশ্চেন। এখন আলোচনা করব যে এসিকিউ টাইপ কোশ্চেন কি কি এসেছিল 2019 সালে। প্রথম কোশ্চেন এসেছিল, দেখো, যে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? তাহলে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ারের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর হচ্ছে পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। তারপরে অথবাদি একটি কোশ্চেন আছে যে ট্রুম্যান নীতি কাকে বলে? তাহলে উত্তর দেখো, যে মার্কিন আইনসভায় 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে এক যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য যে নীতি ঘোষণা করেন তা হচ্ছে ট্রুম্যান নীতি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে দাদাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? তাহলে দাদাত আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, উত্তর দেখো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় হচ্ছে 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এর পরবর্তী যে সময়, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পরিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তা হলো ঠান্ডা যুদ্ধ। আর দাদাত কি? অপরদিকে ঠান্ডা যুদ্ধের অবসানের পর উভয় শক্তির মধ্যে যে সহযোগিতার পরিবেশ তৈরি হয় তা হলো দাদাত। তাহলে দাদাত হলো একটা সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা, আর কোল্ড ওয়ার হচ্ছে যে উত্তেজনার পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী মতাদর্শ আর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শের মধ্যে যে মতাদর্শগত বিরোধ দেখা যায় সেটা হচ্ছে এখানে ঠান্ডা লড়াই। তারপরে কোশ্চেন হচ্ছে পেরেস্ট্রোইকা কি? তাহলে উত্তর দেখো, পেরেস্ট্রোইকার অর্থ হলো অর্থনীতির বিকেন্দ্রীকরণ বা বাজার অর্থনীতি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? তাহলে 1987 সালে কোন ভারতের প্রধানমন্ত্রী ছিল যিনি কিনা যে শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন? তাহলে উত্তর হচ্ছে রাজীব গান্ধী। ভারতে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল তখন শ্রীলঙ্কার সাথে 1987 সালে শান্তির জন্য চুক্তি করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? তাহলে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো, সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। তাহলে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই যে একটি সংগঠন, এই সংগঠনের মধ্যে কতগুলি দেশ আছে? তোমরা মনে রাখবে যে 8টি দেশ আছে। তাহলে সেই দেশগুলির নাম কি কি? উত্তর দেখো, যে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আর মনে রাখবে যে এই সার্ক যে সংগঠনটি, এই সংগঠনটি যখন তৈরি হয়েছিল তখন কিন্তু 60টি মেম্বার কান্ট্রি ছিল আফগানিস্তান বাদে। এই আফগানিস্তান হচ্ছে নিউ অ্যাডেড কান্ট্রি, যেটি সবার শেষে যুক্ত হয়।
তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে সাপটার পূর্ণরূপ কি। তাহলে সাপটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। তারপরে কোশ্চেন দেখো, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করো। তাহলে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের ভেটো প্রদানের যে ক্ষমতা সেটা আছে মনে রাখবে 5 জন সদস্যের। সেই 5 জন হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এখন সেই স্থায়ী সদস্যের নামগুলি কি কি, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন আর ফ্রান্স। তাহলে এই 5টির মধ্যে যে কোনো দুটি নাম দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম যে কোনো দুটি নাম এখানে লিখতে পারো, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত। তাহলে জাতিপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনসের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই যে সংস্থাটা জাতিপুঞ্জের, এই সংস্থার মোট সদস্য সংখ্যা কত। তাহলে উত্তর হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 54 জন সদস্য নিয়ে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। তাহলে আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে, মনে রাখবে নেদারল্যান্ডের হেগ শহরে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যেই দিন প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ 1945 সালের 24শে অক্টোবর, সেই দিনটিকেই কিন্তু আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে আমরা পালন করি। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে সর্বশেষ যে কান্ট্রিটি যোগদান করেছিল সেই দেশটির নাম হচ্ছে মনে রাখবে যে সাউথ সুদান অর্থাৎ দক্ষিণ সুদান। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে যে ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান, এটি হচ্ছে একটি সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি। তারপরে কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন। তাহলে ভারতের যে রাষ্ট্রপতি সেটা মনে রাখবে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত হন। তারপরে কোশ্চেন দেখো যে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়। তাহলে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু অভিহিত করা হয়। অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে। তাহলে রাজ্যের যে বিধানসভা অর্থাৎ রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, তাহলে সেই বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। তারপরে কোশ্চেন দেখো যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো। তাহলে এখানে উত্তর দেখো যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় প্রচলিত আইনের ঊর্ধ্বে গিয়ে বিচারকের সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক উপলব্ধি প্রসূত সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। অর্থাৎ বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় আর কি যে আইন কানুন আছে তার ঊর্ধ্বে গিয়ে বিচারক তার নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক উপলব্ধির ওপর ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে এখানে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে পরামদেশ কথার অর্থ কি। তাহলে এখানে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ করি অর্থাৎ উই অর্ডার। এই পরমাদেশ হচ্ছে একটি লেখো জারি। ঠিক আছে, টোটাল 5টি লেখো জারি করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তার মধ্যে এটি হচ্ছে একটা লেখো। তারপরে কোশ্চেন দেখো যে লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়। তাহলে লোক আদালত যে প্রথম প্রতিষ্ঠিত হয় সেটা উত্তর হচ্ছে যে গুজরাটের জুনাগড় জেলায় প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত। তাহলে 1992 সালে কোন সংবিধান সংশোধনী হয় যেটা গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত। তাহলে উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইন। ঠিক আছে। আর 74তম যে সংবিধান সংশোধনী আইন সেটা কিন্তু পৌরসভার সঙ্গে যুক্ত। ঠিক আছে। তারপরে দেখো অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত। তাহলে স্বপরিষদ মেয়রের যে মোট সদস্য সংখ্যা সেটি হচ্ছে দেখো উত্তরটি যে বর্তমানে কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হলো 14 জন। 14 জন সদস্য আছে এই স্বপরিষদ মেয়রের। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। তাহলে জেলা পরিষদ কোথা থেকে আয় করে থাকে। উত্তর দেখো যে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, অর্থাৎ রাজ্য সরকার যে ভূমি রাজস্ব আয় করে তার থেকে কিছু অংশ দিতে পারে এই জেলা পরিষদকে। আরেকটি হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ, অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি কোনো অনুদান দেয় বা ঋণ দেয় তার থেকেও কিন্তু এই জেলা পরিষদ আয় করে থাকে। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কি
যে গ্রামের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটাই হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। তাহলে সেই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? তাহলে মনে রাখবে 1/3 আসন সংরক্ষিত থাকে। এই ছিল এক্সিকিউটিভ কোশ্চেন। এবার দেখি কি কি বড় কোশ্চেন অর্থাৎ 8 নম্বরই কোশ্চেন এসেছিল 2019 সালের পরীক্ষায়। ফার্স্ট কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আর অথবা দিয়েই কোশ্চেন এসেছিল যে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আর দ্বিতীয় যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তৃতীয় যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর এই 3 নম্বরই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। 4 নম্বর যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর এই 4 নম্বরই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্য বলের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। আর সর্বশেষ যে 5 নম্বর কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। তাহলে এই ছিল বড় কোশ্চেন। তাহলে 2019 সালের প্রশ্নপত্রটির এটি ছিল সমাধান। তাহলে আশা করছি তোমাদের এই যে প্রশ্নপত্রের সমাধানটি তোমাদের আগামী পরীক্ষায় কাজে লাগবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।